এই দ্রুত অন্যদেরকে একটু মেনশন করে দেন, এখন শুরু করব। হ্যাঁ, যারা জয়েন করছেন আর কি। মাত্র 68 জন, এত কম কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, যারা জয়েন করছে অনেকদিন পর লাইভে যুক্ত হলাম। জয়ন্ত কুমার সাহা, অনেকদিন কেন? আমাদের তো ক্লাস রেগুলারই হইতেছে, অনেকদিন পর কেন ভাই? আমাদের তো ক্লাস মিস নাই। আহ, আমাদের তো রেগুলারই ক্লাস হয়। সো রেগুলার ক্লাস করবেন আর কি। হ্যাঁ, সব ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করেন, আমি একটু তাহলে শুরু ক্লিয়ার, ঠিকঠাক না? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আহ, যারা লিখিত দিবেন, এই যে পরশুদিন একটা লিখিত পরীক্ষা আছে, দেখেন ব্যাংক রিটেন এই 2022 ভিত্তিক আর কি। হ্যাঁ, ভিত্তিক একটা লিখিত পরীক্ষা আছে। এই কয় তারিখ জানেন? যারা দিবেন, কয়েকজন আছেন আপনাদের ভাই বোনদের মধ্যে, এই যে 20 তারিখ। হ্যাঁ, 20 জুন, 20 জুন। হ্যাঁ, 20 জুন পরীক্ষা, লিখিত পরীক্ষা। এটা 2022 সাল ভিত্তিক। আপনারা যেটা আবেদন করছেন এই বছর, সেটা 2023 সাল ভিত্তিক। আর আচ্ছা, এখন দেখেন, যারা 2022 সাল ভিত্তিক পরীক্ষা দিবেন এই যে ইয়াতে, তাদের কয়েকজন রিটেনের ফুল ক্লাসগুলা আমি নিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, তো এই জন্য যে কয়েকজন দিবেন আমি আসলে দুঃখিত। তো যেমন ইংরেজি স্যারকে কয়েকদিন টানা ক্লাস দিছিলাম, অনেকগুলো ক্লাস হয়েছে। স্যার আবার মাঝখানে ট্রেনিং এ, যেমন গতকাল আমি একটু ব্যস্ত ছিলাম, ক্লাসটা নিতে পারি নাই। সো দেখা যায় আমাদের আবার ঈদের পর আমি একটু তাড়াতাড়ি শুরু করছিলাম, যেহেতু আপনাদের যতটা কভার দেওয়া যায়, কিন্তু আসলে হয় নাই। ঠিক আছে, তো অসুবিধা নাই, ক্লাস আপনারা পাবেন হয়তো 20 তারিখের মধ্যে। আমি যতটুকু পারি চেষ্টা করছি দেওয়ার, কিন্তু ক্লাস হবে। আর এটা তো 2000, এটা হচ্ছে 23-এর ব্যাচ, 23 সাল ভিত্তিক। হ্যাঁ, তো হয়তো আমি এই জন্য হচ্ছে আপনাদের আরো যদি মানে 5-7টা ক্লাস দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। আর হচ্ছে যে ফোকাস রাইটিং এরও তেমন ক্লাস নিতে পারি নাই, নোটও ভাবে দিতে পারি নাই, কারণ সময়টা আমি খুব একটা পাই নাই আর কি। ঠিক আছে, সো এই জন্য আমি দুঃখিত। তো যাই হোক, যেহেতু আপনি পরশুদিন পরীক্ষা দিবেন, তো ওইখানে কিছু জিনিস যদি আপনি আমার আজকে ক্লাসটা করেন, চিন্তা করলাম যে তাইলে আপনাকে অন্তত এই, এখন আপনারা কেমন, আমি একটু স্মুথ লিখতেছি। লাইভ সিগন্যাল। আচ্ছা, দেখি দাঁড়ান। নেট প্রবলেম করতেছে।
আচ্ছা, আমার এখানে কিন্তু আমি দেখতেছি ঠিকঠাক। এখন আমার এখানে সমস্যা কিনা আপনাদের এখানে আমি জানি না। এই যে আমার ফোনে চলতেছে স্মুথলি। আচ্ছা, আমার এখানে কিন্তু আমি দেখতেছি ঠিকঠাক। এখন আমার এখানে সমস্যা কিনা আপনাদের এখানে আমি জানি না। এই যে আমার ফোনে চলতেছে স্মুথলি। আচ্ছা, আমি তো ঠিক দেখতেছি যে আপনারা দেখেন যে এই ফোনের সাথে তো কোনো ইয়া নাই, এখানে আমি ক্লিয়ার দেখতেছি সব ঠিক আছে। আমি তো ঠিক দেখতেছি যে এখন ঠিক আছে কিনা এটা বলেন, এখন ঠিক আছে কিনা। আচ্ছা দেখি ক্লিয়ার করার, একটু আগে প্রবলেম ছিল। এই দেখেন আমার এখানে কোনো প্রবলেম নাই, স্মুথ চলতেছে দেখেন। একটু আগে প্রবলেম ছিল, ঠিক আছে না? আমি তো প্রবলেম দেখতেছি। আমার এখানে কোনো প্রবলেম নাই, স্মুথ চলতেছে দেখেন। একটু আগে প্রবলেম ছিল। আচ্ছা ওকে, তাহলে এখন ঠিক আছে। তাহলে এখন শুনেন, আগে যা হওয়ার হচ্ছে, আমি এই যে আমার এখানে দেখতেছি স্পষ্ট, আমি সব ঠিক আছে। ওকে দেখেন। আচ্ছা, তো তো আপনারা যারা লিখিত পরীক্ষা দিবেন এই যে 24 তারিখ, লিখিততে হচ্ছে কয়েকটা জিনিস হচ্ছে আপনাদেরকে আসবে। সেটা হচ্ছে আর্গুমেন্ট, তারপরে হচ্ছে সামারি, আর হচ্ছে আরেকটা হচ্ছে কি জানো, প্যাসেজ। ঠিক আছে, কোশ্চেন আনসার। আচ্ছা, এখন একটু শুনেন। আচ্ছা, তাহলে আমি মাঝখানে যে কথা বলছি আপনারা তো তাহলে কিছুই শুনেন নাই। আচ্ছা আচ্ছা, আবার একটু রিপিট করি। যারা 20 তারিখ লিখিত পরীক্ষা দিবেন, এদের কয়েকজন হচ্ছে নতুন ভাই বোন অ্যাড হয়েছেন গত মাসের 22-23 তারিখ বা 24-25 তারিখ। তো আমাদের মাঝখানে ঈদ হওয়ার কারণে আবার একটু অন্য সমস্যার কারণে আমাদের রিটেনের আরো কিছু ক্লাস হওয়া উচিত ছিল। 5-7টা ক্লাস দিতে পারলে দেখা যায় ফুল মোটামুটি একটা কম মানে একটা ভালো হইতো, কিন্তু আমি ক্লাস দিতে পারি নাই। মাঝখানে ওই স্যারেরও ট্রেনিং ছিল, ইংরেজি স্যারের, আবার ঈদ পড়ে গেছে, কুরবানি, 3-4 দিন বন্ধ ছিল, মানে সবকিছু মিলে তো ক্লাস দিতে পারি। তো ক্লাসগুলো হবে, টেনশনের কিছু নাই, সব ক্লাসই পাবেন। আপনারা যারা রিটেন কোর্সে ভর্তি হয়েছেন আপনারা আরো ক্লাস করবেন। এই আগামী যে যতদিন ক্লাস হবে সব ক্লাসই আপনারা পাবেন, ঠিক আছে? এখন আপাতত 20 তারিখ যেহেতু লিখিত পরীক্ষা দিবেন যারা, ক্লাস এই পরীক্ষাটা অন্তত যাতে ভালো করতে পারেন সেজন্য হচ্ছে আপনাদেরকে হচ্ছে যে আমি কিছু হচ্ছে যে আজকের ক্লাসটা ওই জন্যই যে ওই পরীক্ষাটা যাতে আপনি ভালো করে দিতে পারেন আর কি। এখন দেখেন এখানে আর্গুমেন্ট, হ্যাঁ আর্গুমেন্ট আসবে, সামারি আসে, আর হচ্ছে প্যাসেজ আসবে। আজকের ক্লাসটা টোটালি হচ্ছে আপনার কি বলে স্ট্র্যাটেজিক্যাল ক্লাস, হ্যাঁ, যে আপনি কিভাবে এইগুলা খুব সুন্দরভাবে আনসার করতে পারেন আর কি। আচ্ছা, আর্গুমেন্ট সম্পর্কে আমি যেটা আপনাদেরকে একটু বলি, হোয়াট ইজ আর্গুমেন্ট। হ্যাঁ, আর্গুমেন্ট এই জিনিসটা হচ্ছে ছোটবেলায় অনেকে আবার এটাকে ডায়লগ মনে করে যে এই তুমি কোথায় যাচ্ছ, আমি স্কুলে যেতেছি। এটা কোনো ওরকম না। আর্গুমেন্ট বিষয়টা হচ্ছে কি, ধরেন আপনাকে একটা টপিক দিল। আচ্ছা, এই যে যেমন ধরেন এখন ঠিক আছে না? আচ্ছা, আর্গুমেন্টের বিষয়টা একটু বলি। ধরেন আপনাকে একটা টপিক দিল, একটা টপিক। আচ্ছা, ধরেন এরকম একটা টপিক দিল যে পরিবেশ। আচ্ছা, পরিবেশ পরিবেশ দূষণের জন্য, পরিবেশ দূষণের জন্য পরিবেশ দূষণের জন্য উন্নত শিল্পোন্নত, হ্যাঁ শিল্পোন্নত বানান ঠিক আছে কিনা আমি জানি না। আচ্ছা, দরকার নেই। পরিবেশ দূষণের জন্য উন্নত দেশ সমূহ দায়ী সংরক্ষণের দায়িত্ব সম্পূর্ণ তাদের। এরকম আমি বাংলায় লিখলাম, আমি এটা বাংলায় লিখছি, কিন্তু এটা হচ্ছে এই আর্গুমেন্টটা বাংলাদেশ ব্যাংক এডিতে
লিখিত পরীক্ষাতে আসছিল ইংরেজিতে, মানে আমি জাস্ট যে বাংলা অংশটা আমি লিখলাম যে এরকম একটা টপিক ছিল যে পরিবেশ দূষণের জন্য বা ক্লাইমেট চেঞ্জের জন্য বা জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত যে দেশগুলো আছে এরা ইন্ডাস্ট্রি, যেমন আমেরিকা, চায়না, তারপরে হচ্ছে রাশিয়া, জার্মানি, এরা হচ্ছে কি করে, এরা প্রচুর ইন্ডাস্ট্রি করে আর কি। হ্যাঁ, এই যে বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলা টেকনোলজিক্যাল এরকম, তো ওখান থেকে প্রচুর কার্বন নিঃসরণ হয়, যার ফলে পৃথিবীর এনভায়রনমেন্ট গরম হয়ে যেতেছে উত্তাপের কারণে। এর ফলে কি হইতেছে, পৃথিবী জলবায়ু পরিবর্তন ঘটতেছে, বিভিন্ন সমস্যা হইতেছে। এখন এই আর্গুমেন্ট বিষয়টা কি সেটা বোঝানোর জন্য আমি বলতেছি। এখন এরকম আসলে যে পরিবেশ দূষণের জন্য বা জলবায়ু পরিবর্তনের জন্য বা পরিবেশের ক্ষতির জন্য কারা দায়ী, উন্নত দেশ সমূহ দায়ী, তাই সংরক্ষণের দায় দায়িত্ব সম্পূর্ণ তাদের। এরকম একটা আসছিল যে উন্নত দেশ বা বড় বড় যে কোম্পানিগুলো আছে এদের উপর সব দায় দায়িত্ব, ওরা নষ্ট করছে ওরা ভালো করবে, আমরা নষ্ট করি নাই বাঙালিরা, আমাদের কোনো ইন্ডাস্ট্রিও নাই, আমরা দূষণ করি না, আমাদের কোনো দায় দায়িত্ব নেই। বলছিল যে এটার উপরে আপনি আলোচনা করেন বা একটা আর্গুমেন্ট লেখেন। তাহলে আর্গুমেন্ট বিষয়টা আসলে কি সেটাই বোঝানোর জন্য আমি এইটা আসলে আপনাদেরকে লিখলাম, বললাম আর কি, মানে আপনি যাতে একা আসলে লিখতে পারেন টপিকের উপর সেটার জন্য। হ্যাঁ, আমি অলরেডি আপনাদের আর্গুমেন্টের একটা মনে হয় শেয়ার করে দিছি। আচ্ছা, আমি আপনাদের একটা দেই আর কি। হ্যাঁ, কমেন্টে কি দেওয়া যাবে, আমি ডাউনলোড করে রাখছি আর কি, আগের বেসে দিছিলাম। এক পৃষ্ঠার একটা আর্গুমেন্টের ফরম্যাট আছে, এক পৃষ্ঠা। তো আর্গুমেন্ট বিষয়টা আসলে কি, তো বেশি তো জায়গা পাবেন না, ধরেন সর্বোচ্চ আপনি 2 পৃষ্ঠা পাবেন বা 3 পৃষ্ঠা পাবেন। তাহলে আর্গুমেন্ট বিষয়টা কি, তো আর্গুমেন্টের ফরম্যাটটা হচ্ছে এরকম, 3 পেজ আমি নিলাম, 3 পেজ নিলাম আর্গুমেন্টের বিষয়টা কি। হ্যাঁ, 3টা পেজ নিলাম, এই 3 পেজে আপনি লেখার সুযোগ পাইলেন। এটা মোটামুটি 30 এর মতো নম্বর থাকে, 30-35। এখন আর্গুমেন্টের প্রথম দেখেন, প্রথম বিষয়টা কি, যে টপিকে আপনাকে লিখতে দিবে, তো সেই টপিক সম্পর্কে প্রথমে হচ্ছে মানে কয়েকটা আছে আর কি। হ্যাঁ, আমি আপনাদের বলি। আচ্ছা, তো এই টপিকের উপরে প্রথমে হচ্ছে আপনার একটা ছোট করে 2-4 লাইন ওই টপিক সম্পর্কে লিখতে হয়। আমি একটু বলে দিচ্ছি, আপনি লিখবেন যে পরিবেশ দূষণের জন্য উন্নত দেশ বা বড় বড় প্রতিষ্ঠানগুলো দায়ী, তো হচ্ছে যে তাই তাদের উপরে হচ্ছে পরিবেশ সংরক্ষণের দায় দায়িত্বটা বেশি বা প্রভাব, বা তারা অধিকাংশ দায়ী। ঠিক আছে, এই সম্পর্কে আপনি যদি এটার পক্ষে থাকেন বা এটার বিপক্ষে থাকেন, এই যে একটা কথা বলছেন যে দায় দায়িত্ব সব তাদের, আপনি এই দায় দায়িত্ব যে তাদের এটার উপরে আপনি কিছু লজিক দেখাবেন যে এই কারণে ওদের এই দায় দায়িত্ব। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে আপনি এই যে টপিকটা থাকে এই টপিক সম্পর্কে লিখবেন একটু 2 লাইন, ধরেন সর্বোচ্চ 2 থেকে 3টা বাক্য লিখলেন, 2 থেকে 3টা বাক্য, যে পরিবেশ দূষণের জন্য শিল্পোন্নত দেশগুলা প্রচুর ইন্ডাস্ট্রি করতেছে, তারা হচ্ছে অনেক কার্বন নিঃসরণ করতেছে, যার ফলে পরিবেশের দূষণ হচ্ছে, এই জন্য এরা হচ্ছে পরিবেশের সংরক্ষণের প্রধান দায়িত্ব হচ্ছে তাদের, বা এরকম লিখলেন। এরপরে হ্যাঁ, এখন এই কথাটার পক্ষে আপনার কয়েকটা কেন তাদের হচ্ছে এই দায় দায়িত্বটা তাদের, এটার উপরে আপনাকে কয়েকটা যুক্তি দিতে হবে। ফার্স্টলি কেন তারা, হ্যাঁ, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, হ্যাঁ, এরকম মিনিমাম আপনাকে মানে কয়েকটা লজিক দিতে হবে। ফার্স্টলি কেন, কারণ তারা অনেক বেশি ইন্ডাস্ট্রি করতেছে, তারপর হচ্ছে সেকেন্ডলি, হ্যাঁ, সেকেন্ডলি মানে কয়েকটা লজিক, সেকেন্ডলি এরকম, থার্ডলি, আমি এটা ফরম্যাট আছে আমার কাছে, যে আমি ফরম্যাট দেখে দেখে আপনাদেরকে বলতেছি, এটা আমি আপলোড দিছি কিনা মনে নাই, দিয়ে দিব না, একটা ভিডিও দিছি দেখবেন আগের ব্যাচের। হ্যাঁ, থার্ডলি, হ্যাঁ, যে ওরা বেশি উৎপাদন করতেছে, ওরা এই উৎপাদন করে অনেক টাকা ইনকাম করতেছে, তো যেহেতু ওরা টাকা ইনকাম করতেছে তাহলে ওরা খরচ করবে। আমাদের তো এত এসি উৎপাদন করি না, রেফ্রিজারেটর উৎপাদন করি না, কিছু উৎপাদন করি না। চায়না পুরোটাই হচ্ছে ধরেন যে ইন্ডাস্ট্রিতে, আমেরিকা ইন্ডাস্ট্রি,
জাপান ইন্ডাস্ট্রি। সো তারা হচ্ছে এগুলা প্রডিউস করতেছে এবং তারা আবার আমাদের কাছে এগুলা বিক্রি করতেছে। তাহলে হাজার হাজার কোটি ডলার, মিলিয়ন বিলিয়ন ডলার তারা এটা আর্ন করতেছে। সো এই পরিবেশ দূষণের জন্য তারাই অবশ্যই দায়ী, তারাই দায়ী। এরকম আপনি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি কয়েকটা কি দেখাবেন, যুক্তি, কয়েকটা যুক্তি বা পয়েন্ট বলবেন, পয়েন্ট বলবেন। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে টপিক সম্পর্কে কিছু বলবেন, যে হ্যাঁ এই ওরা পরিবেশ দূষণ করে কিন্তু ওরাই দায়ী, কিন্তু তারপরেও আমাদের উপর কিছু দায়িত্ব বর্তায়, বা সব দায়িত্ব তাদের দেওয়া উচিত না, এরকম প্রথম, এটা হচ্ছে প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপে এই যে কয়েকটা যুক্তি দেখাবেন, যে এই 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 কারণে, বা আপনি চাইলে 3টা 4টা 5টা আপনি যুক্তি দেখাইতে পারেন, কোনো অসুবিধা নেই, পয়েন্ট আর কি। হ্যাঁ, কারণ বুঝতে পারবেন। 3 নম্বরে এসে গিয়া আপনি এটার এটার বিপরীত এখানে যা বলবেন যে ওরাই দায়ী, এখানে এসে ঠিক তার অপোজিট ইয়া দেখাবেন আর কি, অপোজিট। মানে ধরেন এখানে যুক্তির মধ্যে নেগেটিভ কিছু বললেন, যে ওরা খারাপ, ওরা টাকা ইনকাম করে, ওরা নষ্ট করতেছে, ওরাই দেয়, ওরা যেহেতু ইনকাম করতেছে ওরাই ঠিক করবে, এরকম। আর এখানে আবার কিছু পজিটিভ দেখালেন, মানে ঠিক এর অপোজিট কিছু বললেন, যে ওরা না হয় বেশি করতেছে, আমরা কি কম করি? আমরা পরিবেশ দূষণ করতেছি না? বাংলাদেশের সবগুলো নদী দূষিত, বুড়িগঙ্গা নদী আমরা মেরে ফেলতেছি, আমরা মাটি দূষণ করতেছি, আমরা কেমিক্যালের মাধ্যমে দেখবেন নদীর মাছ সব মরে যেতেছে গা, হ্যাঁ, শব্দ দূষণ করতেছি, বায়ু দূষণ করতেছি, হ্যাঁ, ঢাকার ধুলায় হাঁটা যেতেছে না, তার মানে আমরাও দূষণ করতেছি। আমাদের কারণে তো হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে, তারা যে বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি করে বিভিন্ন সেবা উৎপাদন করতেছে, এসি ফ্রিজ কারা ব্যবহার করে? আমরা ব্যবহার করি না? আপনি ব্যবহার করেন, আমি ব্যবহার করি। মোবাইল ফোন আমরা ইউজ করতেছি, মোবাইল ফোন তৈরি করতেছে ওরা, দোষ ওদের, আমি যে ব্যবহার করতেছি আমার কি দোষ নাই? এখানে হচ্ছে আপনি আবার এখানে কয়েকটা, এখানে হচ্ছে আপনার কয়েকটা লজিক দিবেন। হ্যাঁ, ফার্স্ট অফ অল, প্রথম কারণ হচ্ছে যে দোষ খালি তাদের একার না, আমরা তো তাদের সেই প্রোডাক্ট গুলো ব্যবহার করি, দোষ আমাদের উপরে পড়ে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার অন দা আদার হ্যান্ড, এরকম কিছু শব্দ ইউজ করবেন। হ্যাঁ, ফার্স্ট অফ অল, হ্যাঁ, ফার্স্ট অফ অল, প্রথম কথা হচ্ছে তারা উৎপাদন করে, ব্যবহার আমরা করি। হ্যাঁ, তারপরে আরো এখানে আবার একটা লজিক, একটা যুক্তি দেখালেন। তারপর হচ্ছে অন দা, এরকম কিছু ওয়ার্ড ইউজ করবেন, অন দা আদার হ্যান্ড। অন্যদিকে, অন্যদিকে তারা না হয় খালি শিল্প উন্নয়ন করতেছে, আমরা দূষণ করতেছি না? আমরা গাছ কেটে শেষ করে ফেলতেছি, বাংলাদেশে গাছ কাটা ফার্নিচার বানাই ফেলতেছি, গাছ কাটা কি করতেছি, ওই যে নদী ভরাট করে ফেলতেছি বালু দিয়া, এরকম। হ্যাঁ, এরকম আবার এখানে আপনি এরকম কয়েকটা 3 নম্বর লিখে এখানে আপনি এরকম কয়েকটা লজিক দেখাবেন, মানে ওইটার বিপরীত লজিক। অর্থাৎ প্রথমে হচ্ছে ওই টপিক সম্পর্কে একটু লিখবেন 2 লাইন, যে হ্যাঁ ওরা দায়ী, কিন্তু আমাদেরও কিছু দায়ভার আছে। তো ওরা কেন দায়ী সেটা হচ্ছে 2 নম্বরে বিভিন্ন যুক্তি দেখাবেন, ওরা হ্যান করে, ওরা ত্যান করে, এরকম। 3 নম্বরে এসে ঠিক ওইটার অপোজিট যুক্তি দেখাবেন, যে খালি ওরাই দোষী না, আমরাও দোষী, আমাদেরও দোষ আছে, এরকম। এখানে আরো কয়েকটা আপনি ইয়া দিলেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে আরো এরকম কয়েকটা দিলেন। আচ্ছা, এরপর হচ্ছে 3 নম্বর, 3 নম্বরে এসা, হ্যাঁ, 3 নম্বরে এসা, সরি এটা 4 নম্বর ধরেন। হ্যাঁ, এখানে এসে হচ্ছে আপনি কেন এই যুক্তির সাথে এগ্রি না, আপনি এই যে লাইনটা বলছে যে তারা নষ্ট করে তারাই দায়ী, আপনি কেন এই যুক্তির সাথে ডিসএগ্রি করতেছেন, এটার সাথে আপনি কেন মানে সম্মত না, সেটা আপনি বলবেন। কিভাবে বলবেন? যুক্তি আকারে, যে এই পয়েন্টগুলো থেকে আমরা দেখি দোষ তাদের আছে, আবার এই পয়েন্টগুলো থেকে আমি দেখি দোষ তাদের থাকলেও আমাদেরও কিছু আসে, তাই আমি এই 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 পয়েন্টটার সাথে, এই বাণীটার সাথে আমি 100% একমত না। আমার মনে হয় তাদের যদি 60% দোষ থাকে, আমাদেরও 40% দোষ আছে, তাদের যদি 60% দায়িত্ব থাকে, আমাদেরও 40% দায়িত্ব আছে, তাই এটার সাথে আমি সম্পূর্ণ একমত না। আমার মনে হয় যে আমাদের দুই পক্ষেরই, ছোট দেশ, বড় দেশ, ইন্ডাস্ট্রি, উন্নত দেশ, অনুন্নত দেশ, সকলের দেশ মিলেই আমাদের এই পরিবেশ সংরক্ষণ করা উচিত।
এইটা হচ্ছে আপনি এখানে যুক্তি দেখাবেন যে আমি কেন এইটার সাথে আমি কেন এই 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 লাইনটার সাথে এই বাড়িটার সাথে যুক্ত মানে 100% সম্মত না, অর্থাৎ আপনি আপনার লজিকটা দেখাবেন। ঠিক আছে, এই রকম ভাবে হচ্ছে আপনার এই কয়েকটা ধাপে হচ্ছে এই দেখাবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার শেষে একটা ফাইন্ডিং থাকে। হ্যাঁ, ফাইন্ডিং আমরা যে কোনো একটা রচনা লিখলো শেষে একটা উপসংহার লিখি, যে কোনো একটা প্রশ্ন লিখলো আপনারা শেষে একটু মন্তব্য লিখি। এখানে এসে একটু ফাইন্ডিং লিখবেন। ফাইন্ডিংটা কি? আপনি লিখবেন এই যে এত পেশাল পাড়ার পর আলোচনার মাধ্যমে আমরা এতটুকু নিশ্চিত হলাম যে উন্নত দেশ পরিবেশ দূষণ করতেছে, ইন্ডাস্ট্রি করতেছে, আমরাও কম হলেও করি। এখন উন্নত দেশের উপর সব দায়িত্ব চাপায় দিলে পরিবেশটা তো আমরা সবাই ব্যবহার করি। ক্লাইমেট যদি চেঞ্জ হয়, আমেরিকায় কি একা চেঞ্জ হবে? রাশিয়ায় কি একা চেঞ্জ হবে? না, ডুববো আগে আমরা বাঙালিরা, কারণ আমরা সাগরের পাড়ে বাস করি। মালদ্বীপ ডুবে যাবে। সো আমার মনে হয় সব দোষ এই উন্নত দেশকে না দিয়া আমাদের ছোট দেশ, বড় দেশ, উন্নত অনুন্নত সব দেশ মিলা আমাদের উচিত এই পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করা, সচেতন করা। ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে আপনি এভাবে হচ্ছে প্রেজেন্ট করবেন, এইভাবে প্রেজেন্ট করবেন। তাহলে আমি একটু আবার বলি, আর্গুমেন্ট হচ্ছে কি আপনাকে একটা কোন একটা টপিক দিবে, একটা লাইন দিবে, সেই লাইন সম্পর্কে প্রথমে হচ্ছে আপনি একটা ওই টপিক সম্পর্কে 1-2টা বাক্য লিখবেন বা লাইন লিখবেন যে এই টপিকটা এই সম্পর্কিত। সেকেন্ড স্টেপে গিয়া ওইটার পক্ষে যুক্তি দেখাবেন, 3-4টা যুক্তি দেখাবেন। থার্ড স্টেপে গিয়া ওটার বিপক্ষে যুক্তি দেখাবেন। হ্যাঁ, এর বা অপোজিটে যুক্তি দেখাবেন। এরপরে শেষে গিয়া ফাইন্ডিং লিখবেন যে পজিটিভ নেগেটিভ সব আলোচনা করার মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে দোষ সবারই আছে, তাই আমাদের সবারই উচিত এটা মেনে চলা। এই হচ্ছে ফরম্যাট। ঠিক আছে, আমি এটার একটা ফরম্যাট আচ্ছা আমি দিছিলাম কিনা আমি জানি না, আমি এখন আপলোড করে দিই। হ্যাঁ, আমি এখন আপলোড করে দিলাম। একটা আর্গুমেন্টের একটা ক্লাসও আমি আপলোড করে দিছি, আগের ক্লাস, ওটা একটু দেখবেন। ঠিক আছে, আর্গুমেন্টের একটা ক্লাসও আমি আপলোড করে দিছি, এটা একটু দেখবেন। তাহলে আর্গুমেন্ট আসলে কি করবেন আপনি, ঠিক এই ফরম্যাটে, বা আমি ওই যে বিষয়ে আপনাদের ফরম্যাট দিয়ে দিছি, মাত্র দিলাম। আচ্ছা, মাস্টাররা দেখি পলিটিক্সে নেমে গেছে কোন। হ্যাঁ, স্যার তো একদম ক্লাসে জমাই দিল, আমি আবার কি করলাম? আচ্ছা, তো যাই হোক, এই হচ্ছে আর্গুমেন্টের আপনার মানে এভাবে লিখবেন। আচ্ছা, এরপরে দেখেন আপনাদের আজকে হচ্ছে যে জিনিসটা আমি বলবো, যারা রিটেন পরীক্ষা দিবেন বা যারা রিটেন দিবেন না, সবার জন্যই তো, হ্যাঁ সবার জন্যই আমি আপনাদেরকে যে এইখানে এই প্যাসেজ এবং সামারি, এইখানে আপনাদেরকে এমন একটা ট্রিক শিখাই দিব আজকে যে আপনি লিখতে পারবেন, আপনার কলম থামবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, সো আচ্ছা, ওই যে আমি নোটটা আপলোড দিয়ে দিছি। হ্যাঁ, আচ্ছা, এগুলো কি বাংলায় লিখতে হবে নাকি ইংরেজিতে? আর্গুমেন্ট শব্দটাই তো ইংরেজি, আর্গুমেন্ট শব্দটাই তো সেই ইংরেজি শব্দ, এটা বাংলায় তো আসে না। ফোকাস রাইটিং দুই ভাবে আসে, বাংলায় আসে, ইংরেজিতে আসে ফোকাস রাইটিং। ঠিক আছে, আচ্ছা, আর্গুমেন্টের উপর ক্লাস পাবেন, কিন্তু সময় নাই, যে 20 তারিখ পরশু দিন পরীক্ষা দেব অনেক ভাই বোন। হ্যাঁ, তাদের জন্য হচ্ছে আমি আপাতত হচ্ছে একটা শিখাই দিলাম আর কি, এই মানে ইমার্জেন্সি অবস্থা, আর্গুমেন্টের উপর ক্লাস পাবেন, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা,
জন্য তো কই আমার হাত পা সব ঠান্ডা হয়ে আসতেছে কেন? এসি যে এই যে 21 দিয়ে রাখছি, মানে আর কমাইতে মনে নাই আমার। ওকে, হ্যাঁ কমেন্ট দিয়ে দিছি। দেখেন দেখেন আপনারা একটু কমেন্টে ভিডিও মানে লাইভে বের হলে কমেন্ট দেখবেন, একটা ফটো আপলোড দিছি আমি, একটা ফটো আপলোড দিছি দেখেন, একটা ফরম্যাটের ফটো আপলোড দিছি দেখেন। আচ্ছা এখন দেখেন, আচ্ছা এখন দেখেন, এখন আমি যে ইয়াগুলো আপনাদেরকে বলবো, এই ট্রান্সলেশনের ক্লাস তো আপনারা করছেন, তো আমি কিছু জিনিস একটু মানে বিপরীতে গিয়া মানে পড়াই আর কি, বিপরীতে গিয়া মানে বিপরীতে গিয়া মানে আমার টিচার হিসাবে না, আমি আপনাদের ওই লাইনে থাকলে আমি যা করছি বা আপনাদের এখন যা করা উচিত সেই জিনিসগুলো আমি আপনাদের ওই জায়গা থেকে কিছু জিনিস আপনাদেরকে আমি পড়াই। ঠিক আছে, এটাও আপনি বলতে পারেন যে গতানুগতিক ইংরেজি মানে পড়ানোর মানে উল্টা আর কি। সেটা কিরকম, মানে এখানে আমাদের তো আমাদের স্যার আছেন ইংরেজি স্যার, প্রথমে আমি স্যারকে সরি বলে দিতেছি, বা আমার থেকে অনেক ভালো ইংরেজি আপনারা অনেকেই পারেন, অনেক আছে ইংরেজি সাহিত্য অনার্স মাস্টার্স করা, ঠিক আছে, আপনারা আমার থেকে অনেক ভালো জানেন, কিন্তু এই আমি যে বিষয়গুলো আপনাদেরকে দেখাই দিব এটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি ব্যাংকের পরীক্ষায় টিকবেন। ঠিক আছে, আপনি ব্যাংকের পরীক্ষায় ইনশাআল্লাহ টিকবেন। ঠিক আছে, আপনি বলতে পারেন যে এটা কিছু ট্রিক্স। ঠিক আছে, আচ্ছা দেখেন প্যাসেজ আসে আপনারা জানেন, হ্যাঁ প্যাসেজ, প্যাসেজ কিভাবে আনসার করবেন দেখেন, বড় একটা প্যাসেজ দেখেন, আর এখানে একটু বলে রাখি বড় একটা প্যাসেজ দেব আপনাকে, মোটামুটি সাইজের বড় একটা প্যাসেজ দেবে, হ্যাঁ এরকম একটা প্যাসেজ দেবে, এরকম একটা প্যাসেজ দেবে, প্যাসেজ দিবে। এবং আর একটা কথা বলে রাখি, এই প্যাসেজের এই প্রথম 3 লাইন, ধরেন এই 3 লাইন, এই প্রথম 3 লাইন চরম কঠিন দিতে পারে, চরম কঠিন বাক্য দিতে পারে। মানে আপনি প্যাসেজ যে শুরু করবেন, প্রথম 2-3 লাইন যে প্যাসেজ প্যারা এমন কঠিন দিতে পারে আপনি বুঝবেনই না পড়লে, না সেন্টেন্সের অর্থ বুঝবেন না শব্দের অর্থ বুঝবেন, আপনাকে জাস্ট ভয় পাওয়া দেওয়ার জন্য। সো আমি যে ট্রিক্স গুলা ফলো করতাম আপনাদের আমি সেটা শিখাই দিতেছি। এটা টিচার হিসাবে না, আপনি বলতে পারেন আমি আপনাদের মধ্যে একজন ক্যান্ডিডেট, আপনার জায়গা থেকে আমি আপনাদেরকে সেভাবে শেখাবো, গতানুগতিক টিচার হিসাবে আপনাদেরকে আমি শিখাইতেছি না। জাস্ট এইগুলো যদি আপনি ফলো করেন আপনি ব্যাংকের পরীক্ষায় কখনো ইনশাআল্লাহ ফেল করবেন না। আমি আমার জীবনে যত ফেল করছি সব প্রিলিমিনারি পরীক্ষা, ব্যাংকে প্রিলি ফেল করছি অনেক, কিন্তু যেটা রিটেন টিকছি মানে যেটা প্রিলি টিকছি সেটা রিটেন দিছি, সেটা চাকরি হয়েছে অথবা প্যানেলে আছে, অর্থাৎ রিটেন ফেল নাই, জাস্ট কিছু টেকনিক যদি আপনি ফলো করেন। আচ্ছা প্যাসেজ দেওয়ার কি প্রথম কয়েকটা লাইন আপনাকে চরম লেভেলের কঠিন দিবে, যে এই কি লেখছে প্যাসেজ সম্পর্কে বুঝতাছি না, উত্তর কি করব। আচ্ছা এখন দেখেন যারা হচ্ছে গতানুগতিক, যারা হ্যাঁ অ্যাজ ইউজুয়াল মানে গতানুগতিক স্টুডেন্ট যারা আছে, অ্যাজ ইউজুয়াল যারা আছে, তারা কি করবে জানেন, এই 3 লাইন পড়ে মনে করেন যে এরকম করে একটা মাথা চক্কর খাবে, কি পরীক্ষা দিয়ে দিলাম, ব্যাংকের পরীক্ষা এত কঠিন শুনছি এখন দেখলাম, আপনি ওই লাইনে যাবেন না। আপনার এই প্যাসেজে ধরেন এটা মোটামুটি 300 থেকে 400 ওয়ার্ড একটা প্যাসেজ আসবে, এই প্যাসেজের এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনার পড়ার কোনো দরকার নেই, এই প্যাসেজ পড়া আপনার দায়িত্ব না, এই প্যাসেজ আপনার পড়ার দায়িত্ব না। এই প্যাসেজ থেকে আপনি জাস্ট 5টা না 4টা কোশ্চেনের উত্তর বের করতে হবে। কয়টা কোশ্চেন? 4 কোশ্চেন, কোশ্চেন আনসার বের করতে হবে। বলবেন ভাই প্রশ্ন তো 5টা থাকে, হ্যাঁ আর একটা কোশ্চেন থাকে বলে যে এই প্যাসেজের একটা নাম দেন, এই প্যাসেজের একটা নাম বা হচ্ছে একটা শিরোনাম দেন। এটা কি প্রশ্ন ভাই? এটা তো প্রশ্ন না। ধরেন ওই যে পরিবেশ নিয়ে একটা আসলো, নারী নিয়ে আসলো, দেশের অর্থনীতি নিয়ে আসলো, আমেরিকা আর হচ্ছে ইসের যুদ্ধ নিয়ে আসলো, এটা মেসেজ আসতে পারে, ঠিক আছে? তো একে বলছে যে ওই প্যাসেজের একটা শিরোনাম দেন, এটা তো প্রশ্ন না,
তাহলে প্রশ্ন কয়টা? 4টা। এই 4টা কোশ্চেন আর এই একটা 5টা, টোটাল 5 6 30 নম্বর থাকে। কত নম্বর? 30। ধরেন 1 নম্বর কোশ্চেন আসছে, ধরেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বরে তো হচ্ছে আপনার ইয়াদের নাম, হেডিং, শিরোনাম আর কি। হ্যাঁ, এই শিরোনাম সম্পর্কে। আচ্ছা, তাহলে এটা ধরলাম আমরা হেডিং, বা বাংলাতে বলবে যে মানে বললে যে এটার নাম দেন। হ্যাঁ, শিরোনাম সম্পর্কে। সো কোশ্চেন আমাদের 4টা। ধরেন ধরেন যুদ্ধ সম্পর্কে একটা প্রশ্ন। এটা কি বিষয়? ধরেন এই যে আজরাইল মানে ইরান আর এই যে ইসরায়েলের যুদ্ধ নিয়ে একটা প্রশ্ন আসে, যুদ্ধ নিয়ে একটা প্যাসেজ দিল। আচ্ছা, ঠিক আছে, এখন আমার কথা শুনেন। আপনার কাজ এই প্যাসেজ পড়া না। এই প্যাসেজ যদি আপনি এখান থেকে শুরু করে এই পর্যন্ত পড়তে আসেন, আপনি 2 ঘন্টায় 200 নম্বর ব্যাংকের পরীক্ষা আনসার করতে পারবেন না, সোজা কথা। এবং এই প্যাসেজে আপনি সর্বোচ্চ সময় দিবেন কয় মিনিট জানেন? 10 থেকে 12 মিনিট। আর যারা অ্যাজ ইউজুয়াল স্টুডেন্ট, তারা এই প্যাসেজ পড়বে বৈশা 15 মিনিট। প্যাসেজ কতক্ষণ বৈশা পড়বে? 15 মিনিট। আর এই প্রশ্ন আনসার করবে ধরেন আরো মিনিমাম 5 দ্বিগুণে 10 মিনিট। তাহলে তার 25 মিনিট যাবে, 25 থেকে 30 মিনিটও যাইতে পারে এই প্যাসেজ আনসার করতে, কিন্তু আপনার যাবে 10 থেকে 12 মিনিট ম্যাক্সিমাম। শুনে নেওয়ার কথা। তো যুদ্ধ নিয়ে আবার আসলো, তো এখানে আসলো যে যুদ্ধ নিয়ে আসলো, তো যুদ্ধের একটা টপিক আসলো যে আমেরিকার কাজ হচ্ছে বিভিন্ন দেশের তেল সম্পদ বা হচ্ছে ভৌগোলিক সুবিধা, অর্থনৈতিক সুবিধা, মানে এগুলা এইসব সুবিধা নেওয়ার জন্য সে একের পর এক বিভিন্ন দেশকে আক্রমণ করতেছে। তাহলে হোয়াই, মানে ইতালি আক্রমণ করতেছে আর যুদ্ধ লাগতেছে। তাহলে প্রথম কোশ্চেন আসলো যে হোয়াই, মানে এই যুদ্ধ কেন? এই যুদ্ধ কেন? প্রথম লাইন আছে প্রশ্ন করতে, এই যুদ্ধ এত পৃথিবীতে এত যুদ্ধ বিগ্রহ কেন? কেন? আচ্ছা, দ্বিতীয়টা আসলো যে এই যুদ্ধ মানে এই যুদ্ধের পিছনে কারা দায়ী? এই যুদ্ধের পিছনে কারা দায়ী? রেসপন্সিবল, হু হচ্ছে রেসপন্সিবল। কারা এটার জন্য দায়ী কারা? দায়ী কারা? উন্নত দেশগুলা, এই ধরেন আমেরিকা, তারপরে যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করছে, আমেরিকা হচ্ছে এটা আক্রমণ করছে। তাহলে সেকেন্ড কোশ্চেনে চাইবে কি যে এই যুদ্ধের জন্য মূল দায়ী কারা? তাহলে খেয়াল করেন, প্রথম কোশ্চেনে চাইছে হোয়াই, যুদ্ধ কেন লাগতেছে। দ্বিতীয় কোশ্চেনে বলছে হু, মানে হু ইজ রেসপন্সিবল ফর দিস ওয়ার, মানে কারা কারা দায়ী। খেয়াল করবেন, আগে প্রশ্ন করবেন, আগে প্যাসেজ করবেন না। 3 নম্বরে আসবে হচ্ছে ধরেন আসবে যে এই যুদ্ধের ফলে কি কি খারাপ ফলাফল কি কি হইতেছে, রেজাল্ট আর কি। হ্যাঁ, ইফেক্ট বা হচ্ছে কি, মানে কি ফলাফল হইতেছে যুদ্ধের ফলাফলে, বা কি ক্ষতি হইতেছে, যুদ্ধের ফলে কি হইতেছে? মানুষ মারা যাইতেছে পৃথিবীতে, অনেক মানুষ উদ্বাস্ত হইতেছে, ঠিক আছে, অর্থনীতি ভেঙে পড়তেছে, মানে ওয়ার্ল্ড ইকোনমি ভেঙে পড়তেছে, বিজনেস কলাপস করতেছে। তাহলে কি কি ইফেক্ট হইতেছে, ক্ষতিকর কি কি হইতেছে। 3 নাম্বার আসলো যে এই যুদ্ধের কি ক্ষতি হইতেছে। 4 নম্বরে আসলো এই এত হাঙ্গামা, মানবতা বিরোধী অপরাধ, এগুলো থামানো উচিত। থামানোর জন্য কি করা উচিত? হাউ হচ্ছে সলভ, মানে হচ্ছে এই যুদ্ধের সলিউশন, মানে এই যুদ্ধের যে বিগ্রহ কিভাবে থামানো যায় বা এটার সলিউশন কি। খেয়াল করেন, আমি 4টা জিনিস লিখছি। প্রথম লিখছি পৃথিবীতে এত যুদ্ধ বিগ্রহের কারণ কি। যুদ্ধ বিগ্রহের কারণ উন্নত দেশগুলা চায় ছোট দেশগুলারে দখল করে তাদের সম্পদ লুটে নিতে। কারা এই যুদ্ধের জন্য কারা দায়ী? উন্নত দেশগুলা, তারা আশেপাশে ছোট দেশগুলোকে জিম্মি করে বিভিন্ন কারণ ছুতা মোতা দেখায়, আকর্ষণ করে মাইরা ধরে নিয়ে যায়। ওকে, এই যুদ্ধের ফলে কি হইতেছে? পৃথিবীতে পারমাণবিক বিপর্যয় ঘটতে পারে, মানুষ মারা যাইতেছে, মানুষ উদ্বাস্ত হইতেছে, অর্থনৈতিক ক্ষতি হইতেছে। এটার সলিউশন কি? সলিউশন হচ্ছে জাতিসংঘকে আগে আসতে হবে,
উন্নত দেশগুলোকে এই মারামারি এইসব মানে বন্ধ করা লাগবে, মানে হিউম্যানিজম মানে বাড়াইতে হবে। এই এই কোশ্চেন গুলো আপনি আগে পড়বেন। কারা হোয়াই, কারা হোয়াই যুদ্ধ কেন, আপনি দেখবেন এই প্রথম 3 লাইনে এই যুদ্ধ কেন এটার উত্তরই নাই। তাহলে এই ওয়ার্ড গুলাকে আপনি দাগ দিবেন যে কেন যুদ্ধ হয়, কারণ কি, এরপর কারা, এই যুদ্ধটা কারা লাগায়, রেসপন্সিবল, হোয়াই, হু বা রেসপন্সিবল কারা, এই যুদ্ধের খারাপ বা ইফেক্ট কি, এই শব্দগুলোকে আপনি আগে মার্ক করবেন, প্রশ্ন আগে করবেন, আগে প্যাসেজ না। হাউ, এটার সলিউশন কি, ঠিক আছে, শেষে একটা নাম, একটা হেডিং দিবেন, ঠিক আছে, যে এই প্যাসেজটার কি নাম হইতে পারে, যুদ্ধ এবং তার ক্ষতিকারক দিক, হ্যাঁ, ওয়ার এন্ড ইটস নেগেটিভ ইফেক্ট, একটা নাম দিলেন। এখন আপনি কি করবেন, এই শব্দগুলা মাথায় নিছেন, কি কি, কেন যুদ্ধ হয়, কারা যুদ্ধ লাগায়, যুদ্ধের ক্ষতিকর কি কি, যুদ্ধের সমাধান কি, এই 4টা ওয়ার্ড আপনি মাথায় নিছেন। এবার আপনি 4টা ওয়ার্ড নিয়ে এখানে আসবেন। এখন আপনি পড়া শুরু করলেন, দেখলেন প্রথম লাইনে কোনো উত্তরই নাই, সেকেন্ড প্যারাতে এসে দেখলেন এইখানে আছে যে পৃথিবীতে এত কেন যুদ্ধ, পৃথিবীতে এত কেন যুদ্ধ বিগ্রহ, এইখানে যখন আসবেন যে এই কারণে, ফর দিস রিজন, বা এই কারণে এই যুদ্ধ হইতেছে, এখানে এসে থামবেন। এই যে পাইছি, ধরেন এখানে 1 থেকে 1.5 লাইনে এই উত্তরটা আছে, ধরেন 1 থেকে 1.5 লাইনের মধ্যে এতটুকু হচ্ছে মূল কারণটা দেওয়া আছে, হুবহু লিখবেন, হুবহু লিখবেন না। যুদ্ধ কেন হয়, দেয়ার আর মেনি রিজনস ফর ওয়ার, হ্যাঁ, মেনি রিজনস ফর ওয়ার, বাট দ্য মেইন ফ্যাক্ট বা দ্য মেইন রিজন ফর দিস ওয়ার আর, কেন যুদ্ধ হয়, এখানে দেখবেন লেখা আছে উন্নত দেশগুলা লোভী, উন্নত দেশগুলা পাশের দুর্বল দেশগুলাকে বিভিন্ন সম্পদ লোভে আটক করে, এই সেই, অর্থাৎ হুবহু লেখা যাবে না, ওই প্রশ্নের সাথে মিল রেখে, মানে স্যার যাতে এটা না বুঝে আপনি এখান থেকে একটা সেন্টেন্স তুলে দিয়েছেন, জাস্ট একটু সেন্স, মানে এই ধরেন একটা রাস্তা, আমি একটা আপনাকে বলি, ধরেন আপনি এই যে এখান থেকে, ধরেন আপনি এখান থেকে এখানে আসবেন, তো একটা আছে ডাইরেক্ট উত্তর লেখেন না, আপনি এখান থেকে এমনি আইবেন, একটু বাঁকাই দিবেন জাস্ট উত্তর ধারে, বোঝা গেছে, হুবহু না, একটু ঘুরাই দিবেন, স্যার যাতে বুঝে না আপনার মধ্যে এই ইংরেজি নলেজ আছে, ক্রিয়েটিভিটি আছে, আপনি হুবহু লেখেন, ধরেন একটু বাঁকাই দিলেন, এই উত্তর হয়ে গেছে। মূল কথা এটাই, মূল উত্তর এইটাই যে কেন যুদ্ধ হয়, কিন্তু আপনি একটা সেন্টেন্স এক্সট্রা দিলেন যে দেয়ার আর মেনি রিজনস ফর ওয়ার, এই যে স্যার বুঝে গেছে যে অনেক কারণে যুদ্ধ হয়, তার মধ্যে আপনি এটা দিয়ে দিলেন, অর্থাৎ স্যার বুঝলো ওই যে দেয়ার আর মেনি রিজনস ফর ওয়ার, বুঝলো যে আপনি এটা বানাই উত্তর লিখছেন, এটা আপনি কপি করেন নাই, নাম্বার পাবেন না। হু আর রেসপন্সিবল, এটা উত্তর পাইলেন, এরপরে ধরেন আর নাই, এইখানে এসে দেখলেন যে হচ্ছে যে ডেভেলপ কান্ট্রি যারা আছে, ডেভেলপ যে কান্ট্রি গুলো আছে, হ্যাঁ, এই কান্ট্রি গুলা হচ্ছে এই গ্যাঞ্জামের মূল কথা। তাহলে আপনি এখানে আসবেন হু আর রেসপন্সিবল, এখানে লিখবেন মেনি ডেভেলপড এন্ড মেনি ডেভেলপ কান্ট্রিজ বা মেনি রিচ কান্ট্রিজ, হ্যাঁ, বা মেনি পাওয়ারফুল কান্ট্রিজ আর রেসপন্সিবল ফর দিস ওয়ার, such as ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, রাশিয়া, তারপরে হচ্ছে কি বলে জার্মানি, এই এই যে একটু ঘুরাই দিলেন, জাস্ট হচ্ছে হুবহু যাতে কোনো প্রশ্নের উত্তর যাতে ডাইরেক্ট না হয়, একটু ঘুরাই দিবেন, হ্যাঁ, মেনি হচ্ছে যে কান্ট্রি আর রেসপন্সিবল ফর দিস ওয়ার, কারা কারা, জাস্ট এখানে দেখবেন নাম লেখা আছে, কারা, ওই ইউএসএ আছে, এই যে হচ্ছে রাশিয়া আছে, হ্যাঁ, ইউএসএ রাশিয়া, এই টাইপের নামগুলো আছে, জাস্ট দিয়ে দিলেন, উত্তর শেষ। আবার পড়া শুরু করলেন, সব লাইনের, সব সেন্টেন্সের, সব ওয়ার্ডের উত্তর অর্থ আপনার জানা দরকার নাই, আপনি খুঁজবেন এই ওয়ার্ডগুলো আছে কোথায়। এরপরে ধরলেন যে এখানে আর নাই, আর উত্তর নাই, এইখানে প্যাসেজের এই কোনায় এসে পাইলেন যে এর ফলে যুদ্ধের কি কি ক্ষতি হয়, এখানে আর এসে দেখলেন এই নেগেটিভ ইফেক্ট কি কি ক্ষতি হয়, এটা আবার এইখানে পাইলেন।
যখন এই ক্ষতি দেখছেন, ড্যামেজ দেখছেন, এখানে ইফেক্ট আছে, এখানে ড্যামেজ থাকতে পারে, যে ড্যামেজ, হ্যাঁ ড্যামেজ, ড্যামেজ যখন দেখবেন আবার আপনার চোখ থাইমা যাবে, এই যে ড্যামেজ কি কি ক্ষতি হয় পাইছি, ওখানে গিয়ে লিখবেন। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের various kinds of মানে this war harms the world's people in various way, বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়, such as economical, অর্থনৈতিক ক্ষতি হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ডিস্ট্রাকশন, অনেক ইয়া হয়ে যায়। তারপরে হচ্ছে আপনার কমিউনিকেশন হচ্ছে মানে ড্যামেজ হয়, যোগাযোগ ব্যবস্থা হয়, বিভিন্ন হচ্ছে ইন্ডাস্ট্রি ড্যামেজ হয়। এখানে দেখবেন লেখা আছে যে কি কি ক্ষতি হয়, ঠিক আছে, কি কি ক্ষতি হয়। হ্যাঁ, অনেক মানুষ ল্যান্ডলেস, হোমলেস হয়, উদ্বাস্তু হয়ে যায়, রোহিঙ্গা হয়ে যায় আর কি। রোহিঙ্গার একই কারণ আছে। তো এখানে দেখবেন ইফেক্ট সম্পর্কে দেওয়া আছে। ইফেক্টের লাইনে গিয়া আবার হচ্ছে আপনি থামবেন, আচ্ছা আবার হচ্ছে আপনি থামবেন, সেখানে গিয়ে আবার যখন উত্তর পাবেন, হ্যাঁ এখান থেকে আবার একটা লাইন অ্যাড করে দেন। বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ক্ষতি হয়, অর্থনৈতিক ক্ষতি হয়, মানবিক ক্ষতি হয়। এই যে আপনি একটা লাইন, একটা সেন্টেন্স বানাই লিখছেন, অর্থাৎ হুবহু আপনি এই সেন্টেন্সটা তুলে দেন নাই, আপনি নাম্বার পাবেন। এবার এখান থেকে জাস্ট একটু উত্তর ওটাই লিখবেন ইয়া থেকে, কিন্তু একটু হুবহু না, একটু ঘুরে দিলেন, ঠিক আছে। এটা গেল। এরপর দেখবেন এই শেষের দিকে আইসা এখানে একটা ইয়া আছে যে সলিউশন থাকবে। হ্যাঁ, সলিউশন এখানে লেখা থাকবে উন্নত দেশগুলোর আরো শান্ত হইতে হবে, এইসব লোভ বাদ দিতে হবে, এইসব মারামারি হানাহানি বাদ দিতে হবে, পৃথিবীতে একটা ভ্রাতৃত্ববোধ নিয়ে আসতে হবে। দেখবেন সুন্দর লেখা আছে যে হাউ সলিউশন, তারপর এখানে লেখা হবে ইউএন বা জাতিসংঘের এটার পদক্ষেপ, মানে ইউএন এর কি নিতে হবে, স্টেপ বা হচ্ছে পদক্ষেপ নিতে হবে। তাহলে এখানে কি বলেন, হাউ সলিউশন, যে এই সলিউশন এখানে লিখলেন যে ইফ উই ওয়ান্ট টু স্টপ ওয়ার অর মেক এ সলিউশন অফ দিস ক্রিটিক্যাল সিচুয়েশন, আমরা যদি যুদ্ধ থামাতে চাই বা এই খারাপ পরিস্থিতির একটা সলিউশন চাই, ক্রিটিক্যাল সিচুয়েশন বা মানে খারাপ সিচুয়েশনের একটা অবসান চাই, তাইলে আমাদেরকে এই পদক্ষেপগুলো নেওয়া লাগতে পারে। কি পদক্ষেপ? ইউএনও স্টেপ, মানে জাতিসংঘ পদক্ষেপ নিতে হবে, ঠিক আছে। বা হচ্ছে পৃথিবীর যে অন্যান্য মানে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। এগুলো এখানে সমাধান লেখা থাকবে যে কি কি কাজ করতে হবে, কি কি কাজ করতে হবে। এটা আপনি এখান থেকে এই যে সলিউশনটা হয়ে গেলেন যে হাউ, কিভাবে যুদ্ধটা থামাবো, ঠিক আছে। এরপর শেষে না বললো যে আপনি যে এতক্ষণ প্যাসেজ পড়লেন, এটা একটা নাম দেন, এটা কি নাম হইতে পারে? তা আপনি নাম দিতে পারেন যে ওয়ার এন্ড ইজ নেগেটিভ ইফেক্ট, যুদ্ধ এবং এর খারাপ দিক, বুঝা গেছে? একটা হেডিং দিলেন। এই এতটুকু করতে আপনার সর্বোচ্চ 10 থেকে 12 মিনিটের বেশি কোনোভাবেই লাগার কথা না, কোনোভাবেই লাগার কথা না। তাহলে আপনি 10 থেকে 12 মিনিটে কত আনসার করবেন? 30 নম্বর আনসার করবেন। আর আপনার বন্ধু কি করবে? 30 মিনিটে এই 30 নাম্বার আনসার করবে। আপনি করবেন 10 থেকে 12 মিনিট। ওর থেকে আপনি এইখানে 18 থেকে 20 মিনিট আগাই গেছেন, ঠিক আছে। আমি আপনাদের যে এটা শিখালাম, এটা হচ্ছে মানে আইএলটিএস যারা দিচ্ছেন এরা ভালো পারেন, বা এটা হচ্ছে উল্টা পদ্ধতি। এখন আমি গতানুগতিক যদি মাস্টার হইতাম, আমি বলতাম আগে প্যাসেজ পড়েন। প্যাসেজ পড়তে গেলে আপনি এটার উত্তর প্যাসেজের মানে মধ্যে আপনি হারাই যাবেন, ঠিক আছে। আপনার তো প্যাসেজ পড়ার দরকার নাই, কারণ আপনি ওয়ার্ড মিনিং বানাবেন না, আপনি ফিল ইন দ্য গ্যাপস করবেন না, আপনি এই প্যাসেজের সামারি করবেন না, কিচ্ছু করবেন না, খালি 4টা প্রশ্নের উত্তর বাইর করবেন। তাহলে প্রশ্নগুলো আপনি আগে দেখেন, এখানতে দেখে এখানে আসেন, এখানে হচ্ছে উল্টা কাজ করবেন। এই টেকনিক যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনি জীবনেও অন্তত ব্যাংকের রিটার্নে খারাপ করবেন না। সো প্যাসেজ আগে পড়া যাবে না, প্রশ্ন পড়ে প্যাসেজে ঢুকতে হবে, ঠিক আছে। 4টা প্রশ্ন থাকে মাত্র, আর আরেকটা তো নাম দেওয়া থাকে, তাহলে প্রশ্ন 4টা, আর নাম্বার কত দেখছেন? 5 6 30। একজনের নাম দিবেন, তাইতে 5 6 নাম্বার, বোঝা গেছে? তাহলে এখন থেকে যারা পরীক্ষা দেবেন তো দিলেনই, আর যারা বাসায় প্র্যাকটিস করবেন, এই যে আমি যে আপনি শিখাইলাম এমনি শিখবেন। এটা একটু ব্যতিক্রম, আমি সবসময় বলি যে আপনাকে কিছু ব্যতিক্রম মানে স্টাইলে আঁকাইতে হবে, নাহলে আপনি অন্যদের থেকে আলাদা হবেন না, ঠিক আছে। আমার বন্ধু খুব ভালো পারে,
আমি যে গেলাম কিরে উত্তর কত দিছস, আরে বেটা প্যাসেজ এত বড় প্যাসেজ আছে, আমি প্যাসেজে উত্তরই করতে পারি না, অন্যগুলো লিখতে লিখতে শেষ। আচ্ছা 200 নম্বরের মধ্যে যদি হ্যাঁ আচ্ছা 200 নম্বরের মধ্যে যদি আপনি প্যাসেজে 30 সাইডে চলে আসেন, তাহলে থাকে কত 170। আপনার চাকরি রিটেন পরীক্ষা আপনি কেমনে টিকবেন ভাই? রিটেন পরীক্ষার টিকার একমাত্র উপায় হচ্ছে ফুল আনসার করা, নির্দিষ্ট সময়ের মধ্যে ফুল আনসার করা 2 ঘন্টা সময়, তাহলে আপনি ভালো পারবেন। আপনি যদি এই প্যাসেজে কোন রকম লেখেন তাও তো আপনারা 15 প্লাস দিল মিনিমাম, আর যদি একটু ভালো লেখেন 20 এর নিচে আপনাকে দিবে না। আর যদি আপনি সাইডে চলে আসেন তো এইখানে তো আপনি 15-20 নিচে আরেকজনের কাছ থেকে, ঠিক আছে? সো ফুল আনসারটা মাথায় রাখবেন, ফুল আনসার করতে হবে। আচ্ছা আমি মুছে দিলাম, আশা করি বুঝতে পারছেন টেকনিকটা, ঠিক আছে? এখন থেকে এভাবে করবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা যাই হোক, ওই যে দেখেন না ওই বাচ্চাদের যখন মায়েরা খাওয়ায়, হ্যাঁ কত মানে নাচ গান করে খাওয়ায়, খাও 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 বাবা শোনা খাও, ঠিক আছে? তো তাও যাতে বাচ্চারা খায় আর কি। হ্যাঁ তো আপনাদের আমি চেষ্টা করি যে যে কোনো ভাবে আপনার ব্রেনে ওই জিনিসটা দিয়ে দেওয়া, যাতে আপনি আনন্দের সাথে ওটা শিখতে পারেন আর কি। আচ্ছা আচ্ছা সেকেন্ড আরেকটা লাস্ট টপিক হচ্ছে আমাদের সামারি সম্পর্কে আমি একটু বলবো। সবার মনে ঘুম চলে আসছে, এই আপনারা কি ঘুমাই গেছেন নাকি? ঘুমাই গেলে বাদ দেন দিই। আপনারা যা শিখতেছেন এই সামারি হচ্ছে আরেকটা টপিক, এটাও মনে হয় কত 20 না সামারিতে কত 20 মনে হয় নাকি, আমার ঠিক মনে নেই 20 বা এরকম সামারি একটা কোশ্চেন আসে। আচ্ছা যারা আজকে ক্লাস, আমি তো আগেই বলছি যে আজকের ক্লাস না করলে আপনি আসলে মিস করবেন, ঠিক আছে? কারণ আপনি যেখানেই যান, আমি বললাম যে আমি যে এই যে প্যাসেজের ইয়াটা শিখাই দিলাম, এটা আপনি হচ্ছে আপনি যত কোচিং সেন্টারে যাবেন আপনার ওই আগে প্যাসেজ পড়াইবো, হ্যাঁ আপনার আগে প্যাসেজ পড়াইবো ভাই, প্যাসেজ পড়া আপনার দায়িত্ব না। হ্যাঁ বিসিএস পরীক্ষাতে প্যাসেজে 60 নম্বর থাকে, ওইখানে আপনার ফুল প্যাসেজ পড়া লাগে, কারণ ওখানে ওয়ার্ড মিনিং থাকে, তারপরে যে ওয়ার্ড মিনিং থাকে, ওয়ার্ড দিয়ে বাক্য রচনা থাকে, তারপর সামারি করতে হয় ফুল প্যাসেজের, আর অনেক হাবিজাবি থাকে। কিন্তু ব্যাংক তো আপনার প্যাসেজ পড়ার জন্য না, আপনার 4টা কোশ্চেনের উত্তর, তো এটার জন্য আমি ফুল প্যাসেজ কেন করতে পারবো? নো নিড। আচ্ছা এবার দেখেন সামারি কি করবেন দেখেন। আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে বলি যে এটা ট্রান্সলেশন সম্পর্কে একটু বলবো। আচ্ছা দেখেন আপনাদের ধরেন 8-10 লাইনের একটা ইয়া দিবে, এরকম ধরেন 8-10 লাইন হচ্ছে একটা ইয়া দিল যে কি বলে 8-10 লাইন সম্পর্কে, ধরেন এটা আসলো নারী নিয়ে, উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, হ্যাঁ উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আসলো, নারী উন্নয়ন আর কি, হ্যাঁ নারীর ক্ষমতায়ন নিয়ে আসলো আর কি, হ্যাঁ নারীর ক্ষমতায়ন নিয়ে আসলো। এখন সামারি আসলো, এখন শুনেন আমার কথা শুনেন, সামারির বাংলা কি আসলে বলেন তো? নির্যাস, আমি যদি বলি নির্যাস বানান তার নির্যাস কোন শখ? আচ্ছা যাই হোক নির্যাস, আচ্ছা যাই হোক নির্যাস বানান কি বলেন তো আমার একটু? নির্যাস
পেট কাটা স নাকি কোনটা বলেন তো? নির্যাস বানান কোনটা, দন্ত স না পেট কাটা স? বলেন তো নির্যাস বানান কি? আমি বানানে অনেক কাঁচা। আচ্ছা যাই হোক, ধরলাম উপরে নাই নির্যাস। হ্যাঁ আচ্ছা, সামারির বাংলা হচ্ছে নির্যাস। এখন আপনাদের আমি একটু কথা বলি। ধরেন এখানে 10টা সেন্টেন্স আছে, 10টা সেন্টেন্স আছে মানে এই টোটাল ইয়াতে প্যাসেজে। এখন আমার কথা একটু শুনবেন। নরমালি হ্যাঁ অ্যাজ ইউজুয়াল সামারির নিয়ম হচ্ছে 1/3, মানে আকার, সামারির আকার হচ্ছে কতটুকু হইতে হয়? 1/3। অর্থাৎ আপনার যদি 9 লাইনের যদি সামারি করেন, 9 লাইনের লেখা আনুমানিক, তাহলে সেটার আনুমানিক, এটা ফিক্সড না। ধরেন 3 লাইনের মধ্যে হচ্ছে আপনার এই সামারিটা, এটা হচ্ছে আদর্শ মাপ, এটা ফিক্সড না। আপনি 3 লাইন মানে জায়গায় 2 লাইন করতে পারেন, আপনি 4 লাইন করতে পারেন, 3.5 লাইন করতে পারেন, মানে আনুমানিক। ধরেন আপনি হচ্ছে 15 লাইনের হচ্ছে একটা ইয়ে আছে, প্যাসেজ আছে, তাহলে 1/3 এ কত আসে? 1/3 ইনটু 15, তাহলে কত হয়? 5। ধরেন আপনি 5 লাইনে আপনি সামারিটা চেষ্টা করবেন, এর মধ্যে নির্যাসটা হচ্ছে আপনি মানে বলবেন আর কি। আচ্ছা তাহলে আমারটা ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ নির্যাস, তাহলে আমারটা ঠিক ছিল। দেখ ভুল করি নাই, মান সমান বাড়ছে, আমার অনেক মানার ভুল নাই, আমি স্বীকার করি। আচ্ছা তো এখন দেখেন আমার কথা শুনেন, আমি কিছু মানে বাক্য বলবো, সেটার সামারি করবো, জাস্ট লিখবো না, আমি বলবো। এখানে ধরেন লেখা আছে এরকম যে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক বা 50% হচ্ছে নারী। তো নারীরা বাংলাদেশের বিভিন্ন প্রায় সকল ক্ষেত্রেই হচ্ছে কর্মে লিপ্ত বা কাজ করে, হ্যাঁ, বা অংশগ্রহণ করে, এবং নারী শিক্ষার হার অনেক ভালো। নারীরা হচ্ছে কোটা মোটা পায়, এটা লাগবে না অবশ্য, জাস্ট মজা করে বললাম। তো নারীরা একই সাথে ঘর সামলায় বা আবার বাহিরে সামলায়। বাংলাদেশের মন্ত্রী পরিষদ থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, সচিবালয়, প্রত্যেকটা সেক্টরে হচ্ছে নারীদের পদচারণায় মুখর। হ্যাঁ, নারীরা যাতে নিরাপদে থাকতে পারে, এদের জন্য হচ্ছে বিভিন্ন আইন কানুন করা হয়েছে সরকার, যেমন নারী নির্যাতন আইন, হ্যাঁ, এইরকম হচ্ছে দিল। নারীদের শিক্ষার জন্য বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করছে সরকার। তারপরে হচ্ছে আরো বললো যে হচ্ছে বিভিন্ন মানে এই টাইপের আর কি, হ্যাঁ, বা চাকরির সুবাদে চাকরির এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, সবাই হচ্ছে সমান পরিমাণ সুযোগ পাইতেছে। হ্যাঁ, এরকম হচ্ছে কিছু দিল, ঠিক আছে। এই এখন আপনাকে বললো যে এটার সামারি। আচ্ছা এখন সামারিকে আপনি গুইনা করবেন যে ওখানে 9 লাইন ছিল, তাহলে স্যারে কইছে 3 ভাগ, তাহলে আমি 3 লাইন, ফিক্সড না, মানে আনুমানিক, ঠিক আছে। তাহলে এই কথাগুলা দেখেন, এই আমি যে কথাগুলা বললাম, এই কথাগুলার সামারিটা কি, বা নির্যাসটা কি, নির্যাসটা কি? নির্যাসটা হচ্ছে এরকম যে বাংলাদেশ একটি নারী বান্ধব দেশ। আপনি লিখতে পারেন এখানে হচ্ছে বাংলাদেশ একটি নারী বান্ধব দেশ। এখন এখানে বলছে নারীদের শিক্ষা সুযোগ দিছে, চাকরি সুযোগ দিছে, সুরক্ষা সুযোগ দিছে, অনেক সুযোগ দিছে, সংবিধানও নারীদের কথা বলা আছে। এত কিছু তো আপনি সামারিতে তো এগুলো লিখবেন না, ঠিক আছে। তাহলে বাংলাদেশ একটি নারী বান্ধব দেশ। সরকার নারীদের সুবিধার্থে নানাবিধ পদক্ষেপ ও কি সুবিধা নারীদের নানাবিধ পদক্ষেপ ও
কি দেয়া থাকে, সুবিধা দেখবে লিখছি, আচ্ছা ধর সুবিধায় লিখলাম, এখন আর শব্দ মনে আসতেছে না, সুবিধা দিয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা এরপর আরেকটা ধরেন আরেকটা লাইন লিখবো আমি, ঠিক আছে। তো নারী পুরুষ পুরুষের সমন্বিত, হ্যাঁ, নারী পুরুষের সমন্বিত প্রচেষ্টায় সমন্বিত, আমি আমার মতো লিখতেছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য, আপনারা আমার থেকে আর ভালো লিখবেন, প্রচেষ্টায় দেশ ধীরে ধীরে আসো 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 আসো, আচ্ছা দেশ ধীরে ধীরে উন্নত হচ্ছে, এই দেখেন, তাহলে আমি অনেক কিছু বলছিলাম আপনাদের যখন বলছি যে নারীরে আয় সুরক্ষা সুবিধা দিছে, কোটা সুবিধা দিছে, তারপরে হচ্ছে বৃত্তি দিতেছে, এগুলা কিন্তু সামারিতে কিছু আসে নাই। কি বলছি, সরকার নারীদের সুবিধার্থে নানাবিধ পদক্ষেপ ও সুবিধা দিয়ে থাকে, হ্যাঁ দিয়ে থাকে, এই যে নানাবিধ সুবিধা মানে ওই যে সবগুলো কিন্তু চলে এসেছে, মানে এরকম আপনি ওই প্যাসেজটা পড়বেন, প্যাসেজটা পড়ে লিখবেন আপনি আপনার ভাষার মতো, ওই প্যাসেজ দেখে দেখে লিখবেন, ওই প্যাসেজ নাই, আপনি ওই প্যাসেজ পড়ে যা বুঝবেন তা লিখবেন। এখানে একটা কথা বলি, স্যার কখনোই আপনার এই প্যাসেজের সাথে এটা মিলাবে না, হ্যাঁ স্যার যে স্যার খাতা দেখবেন সে কখনোই আপনার এই প্যাসেজের সাথে এখানে মিলাবে না, কারণ হচ্ছে সে তো বারবার প্রশ্ন দেখবে না, সে দেখবে যে এটা হচ্ছে 5 নং প্রশ্নের উত্তর, হ্যাঁ তো এখানে দেখবেন ও ওটা তো নারী বিষয়, ও আচ্ছা নারী একটি বাংলাদেশ পরিবেশ বান্ধব দেশ, আচ্ছা নারী বান্ধব দেশ, নারীদের বিভিন্ন সুবিধা দিয়ে থাকে, নারী পুরুষ সমন্বিত প্রচেষ্টায় দেশ আগায় যেতেছে, ধরেন যে এখানে হচ্ছে বাবা ধরেন আপনারা 12 দিয়ে দিল আউট অফ বাবা, ঠিক আছে, মানে হচ্ছে যে স্যার কখনোই আপনাকে আচ্ছা আচ্ছা, তো বিষয় হচ্ছে যে এইরকম যা স্যার যাতে বুঝতে পারে যে আপনি আপনার এই লেখাটা হচ্ছে এই সম্পর্কিত এই লেখাটা, ঠিক আছে, জাস্ট এরকম আপনি আপনার ভাষায় লিখবেন। এখানে একটা কথা বলি, একটা মানে আপনাদের মধ্যে ছিল আমাদের সময়ে ছিল একটা প্রচলিত ভুল ধারণা আছে, সেটা হচ্ছে এই অনেক সুন্দর ইংরেজি লিখতে হবে, অনেক বড় বড় বাক্য লিখতে হবে, অনেক কঠিন কঠিন শব্দ লিখতে হবে, তাইলে নাম্বার বেশি পাবে। এখন পরীক্ষার হলে আচ্ছা ওটা আমি ট্রান্সলেশন সম্পর্কে একটু বলি, হ্যাঁ এই লেখা সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলি, দেখেন আচ্ছা আপনাদের ভাবি হচ্ছে কালকে ট্রেনিং এ যাবে আর কি 6 মাসের জন্য, তো গোছ গাছ করতেছে, হ্যাঁ বাচ্চা টাচ্চা এসে অনেক কানাকাটি করতেছে আজকে 6 মাসের জন্য আবার ব্যাচেলর হয়ে যাইতেছি, হ্যাঁ টানা 6 মাস সাভার ওই যে বিপিএসসি আছে ওখানে আর কি ট্রেনিং, আগামীকাল দিয়ে আসবো। এই
আপনারা কি আছেন না চলে গেলেন? লাইভ গেল কই আমার? হ্যাঁ, ও আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখেন আপনাদের ট্রান্সলেশন নিয়ে আমি একটু কিছু ভুল ধারণা দিয়ে দিই, মানে ভুল ধারণা করে দিই। হ্যাঁ, ট্রান্সলেশন, আচ্ছা ট্রান্সলেশন সম্পর্কে আপনাদের একটু ভুল ধারণা ভেঙে দিয়ে, একটু ভুল ধারণা দেখেন। ধরেন এখানে একটা ট্রান্সলেশন আসলো, 1 1 2 3 4 5 6 7, ধরেন 8 লাইন, কয় লাইন? আচ্ছা ধরেন 10 লাইন। হ্যাঁ, 10 লাইন, 10 লাইন বা 10 সেন্টেন্স, 10 সেন্টেন্স। এখন এটাকে হচ্ছে আপনাকে বাংলা করতে হবে, বাংলা লিখতে হবে আর কি। হ্যাঁ, মানে এটা ইংরেজি, এটা হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে বাংলা। মানে আপনি যে ট্রান্সলেশনটা করবেন সেটা হচ্ছে ই টু বি, মানে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করবেন আর কি। ঠিক আছে, এখন আমার কথা শুনেন। আপনাদের মধ্যে যে ভুল ধারণাগুলো আছে সেটা হচ্ছে যে এখানে 10টা লাইন আছে বা সেন্টেন্স আছে, আমার এখানে 10টা লাইন বা সেন্টেন্স আমাকে লিখতে হবে। প্রথম সেন্টেন্স লিখলেন, ঠিক এইটার আবার প্রথম এখানে আবার বাংলা লিখতে হবে। আবার 2 নাম্বার সেন্টেন্স লিখলেন, ঠিক এটার আবার বাংলা লিখতে হবে। অর্থাৎ এরকম যে প্রথম সেন্টেন্স আবার ওর বাংলা, দ্বিতীয় সেন্টেন্স ওটার বাংলা, পর পর এরকম। এই ধারণাটা ঠিক না, এটা একটা ভুল ধারণা। ট্রান্সলেশন সব কথা হয় ভাবানুবাদ, ভাবানুবাদ। আর আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে আক্ষরিক অনুবাদ। এই যে ভুল ধারণা বললাম কেন, আমরা চিন্তা করি বা আপনার বন্ধু বান্ধব আপনার এই কথাই বলবে, কি বলবে, যেটা বলবে সেটা হলো আক্ষরিক অনুবাদ, আক্ষরিক অনুবাদ। ঠিক আছে, যে আমার প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা পাশে আমি লিখতেছি না, এভাবে অনুবাদ সবসময় ভাবানুবাদ করবেন, মানে মূল থিমটা যাতে ঠিক থাকে। ঠিক আছে, এখন আপনার এখানে 10টা লাইন আছে, হুবহু প্রথম লাইন বা প্রথম সেন্টেন্সের এখানে বাংলা লিখলেন, এখানে 2 নাম্বার সেন্টেন্স, এখানে 2 নম্বরে বাংলা, এরকম চিন্তা করতে গেলে আপনি ট্রান্সলেশন পারবেন না। এর কারণ হচ্ছে আপনি ট্রান্সলেশন করতে গেলে আপনার এমন হইতে পারে প্রথম সেন্টেন্সের আপনি অর্থই জানবেন না, হইতে পারে অনেক কঠিন ট্রান্সলেশন মাঝে মধ্যে দেয়, বা 2-3টা ওয়ার্ডের আপনি অর্থই জানেন না, তাহলে ওটার আপনি কি অনুবাদ করবেন? তাহলে আপনি আটকে বই থাকবেন কি যে আমি 1 নম্বর সেন্টেন্সের আমি পারি না, অর্থই পারি না 1 নম্বর সেন্টেন্সের, আপনি কি তাহলে বই থাকবেন? বা আপনি প্রথম 2 সেন্টেন্সেরই অর্থ পারবেন না, আপনি বসে থাকবেন? আরো তো সেন্টেন্স আছে, আরো আছে না, 4 5 6 7। আপনার কাজ হচ্ছে প্রথম হচ্ছে আপনি এখান থেকে এই পর্যন্ত ট্রান্সলেশনে রিডিং করতে হবে, ট্রান্সলেশনে কি করতে হবে, রিডিং করতে হবে। হ্যাঁ, আপনি ট্রান্সলেশন রিডিং করে এখানে 10টা লাইন আছে বা 10টা সেন্টেন্স আছে, এই 10টা সেন্টেন্সকে আপনি চাইলে এখানে 8টায় লিখতে পারবেন, কোনো অসুবিধা নাই। 10টা আছে, আপনি চাইলে 12টা বানাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। স্যার কখনোই আপনার প্রথম ইংরেজি বাংলা প্রথমটা এমনি মিলাবে না, দ্বিতীয় এখানে 10টা আছে, এখানে কেন 11টা হইলো, এখানে কেন 8টা হইলো, এটি কখনো মিলাবে না। স্যার হচ্ছে আপনার এই লেখাটা এখানে আপনি যা লিখবেন সেটা রিডিং করবেন, সেটা কি করবে, রিডিং করবে। এখন আপনি চাইলে ওই এখানকার একটা 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 বড় সেন্টেন্স, হ্যাঁ একটা বড় বাক্যকে ভাইয়া এখানে চাইলে এই 2টা বাক্য লিখতে পারবেন বাংলায়, কোনো অসুবিধা নেই। আবার এমন হইতে পারে এখানে 2টা সেন্টেন্সকে আপনি এখানে একটা বাক্যে লিখতে পারবেন, কোনো অসুবিধা নাই ভাই। আপনার বড় সেন্টেন্স লিখতে হবে, বড় বড় কঠিন কঠিন শব্দ ব্যবহার করতে হবে, এই থিংকিং থেকে আপনার বাইরে আসতে হবে। আপনি ধরেন যে আপনি পড়তেছেন,
এই প্রথম সেন্টেন্সের অর্থ লিখতে পারলেন, ভালো বুঝলেন। দ্বিতীয় সেন্টেন্সের অর্থ লিখতে পারলেন, বুঝলেন। 3 নম্বর সেন্টেন্সে কি লেখছে বোম মারলেও আপনি এর অর্থ পারবেন না। আপনার যদি মোবাইলে দিয়ে দেয় যে আপনি গুগল করে বাইর করেন, তাও ধরেন এখন বের করা সম্ভব না। ওই সেন্টেন্সের অর্থ পারেন না, ওই লাইনের শব্দের অর্থ আপনি বুঝতেছেন না। আচ্ছা বাবা, খুলে দিব। আচ্ছা যাও, দাদুর কাছে যাও। ছেলেটা 6 মাসের জন্য চাইতেছে, ভাবতেই কেমন যেন লাগে। 6 মাস থাকবা না এরকম। আচ্ছা, তো দেখেন যেটা বলতেছিলাম, যে ধরেন আপনি 3 নাম্বার সেন্টেন্সের অর্থ পারতেছেন না, আবার 4 নাম্বার বুঝতেছেন, 5 নাম্বার বুঝতেছেন, ভাই কোনো অসুবিধা নেই। ধরেন এই ইয়াটা ধরেন কি সম্পর্কে আসছে, ধরেন একটা ইয়া বললাম, কি নিয়ে বলবো, ধরেন বাংলাদেশের অর্থনীতি নিয়ে আসছে, বাংলাদেশের অর্থনীতি নিয়ে আসছে। বাংলাদেশের অর্থনীতি নিয়ে আসছে, তো বাংলাদেশের অর্থনীতি ভালোই চলতেছিল, মাঝখানে দেশের বিভিন্ন সমস্যার কারণে অর্থনীতি এখন একটু মন্দা যাইতেছে, এই হাবিজাবি আসছে, কিন্তু আস্তে আস্তে আবার অর্থনীতি আগায় যাইতেছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এখন এখানে এসে যে বাংলাদেশের অর্থনীতি আগে অনেক ভালো ছিল, মাঝখানে বিভিন্ন আন্দোলনের কারণে অর্থনীতি স্থগিত হয়েছে, এটার অর্থ আপনি পারেন না। এখানে আবার বলা আছে যে দেশ আবার আগায় যেতেছে, আমাদের সবাইকে ভালোভাবে কাজ করতে হবে। আচ্ছা, তাহলে এই 2 লাইন সেকেন্ড, এই 2 নাম্বার সেন্টেন্সের অর্থ আপনি পারেন, বা লাইনের অর্থ পারেন। 4 নাম্বার লাইনের অর্থ পারেন, এই 3 নাম্বার আপনি জানেনই না। তাহলে ওই এইটা আর এইটা, এই দুইটা ম্যাচ কইরা মাঝখানের লাইনটার একটা আনুমানিক ভাবানুবাদ আপনি লিখতে পারবেন না? ওটা লিখে দিবেন। হুবহু হইতে হবে না ভাই, আমি আবার আপনাদেরকে বলি, ট্রান্সলেশন হুবহু হইতে হবে, ট্রান্সলেশনে বড় বড় শব্দ লিখতে হবে, ট্রান্সলেশনে ওই কমপ্লেক্স কম্পাউন্ড বাক্য লিখতে হবে না। আপনি ছোট ছোট বাক্য লেখেন, সরল বাক্য লেখেন। আমি আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে আমি শেয়ার করি। আমি যখন প্রথম ট্রান্সলেশন শুরু করি, আমার মধ্যে আপনাদের মতো জড়তা ছিল। কি জড়তা দেখেন, ধরেন এই যে আপনাদের তো বলছি যে আপনি প্রথম লাইনের অর্থ না বুঝতে পারেন, ধরেন আমার এরকম হইতো, এই একটা আমি প্যাসেজ করতে গেলাম, এটার অর্থ বুঝি না, এটার অর্থ বুঝি না, প্রথম 2-3টারই আমি অর্থ বুঝি না। এখন আমি কি ওখানে বসে থাকবো? আমি কি ওখানে বসে থাকার জন্য গেছি? আমার ওটা আনসার করা লাগবে না। আপনি একটা সেন্টেন্সের অর্থ, এই যে এখানে তো ধরেন আপনি 3 নাম্বারের অর্থ হচ্ছে পারেন না, আপনি ভাবানুবাদ করতে পারতেছেন না যে 2 নাম্বারের সাথে এই 4 নাম্বার পারি, কিন্তু 3 পারি না। আপনি মাঝখানের লাইন পারেন না, বাদ দেন। ঘোরাটি একটা সেন্টেন্স আপনি বাদ দেন, দরকার নাই ওটা বাদ দিয়া। ওটা পারেন না আপনি, মানে ভাবানুবাদ মিলাইতে পারতেছেন না, ওটা বাদ দেন। ওটা বাদ দিয়ে বাকিগুলো লেখেন। বোঝা গেছে? আপনি একটা সেন্টেন্সের অর্থ না পেতে পারেন, বাদ দিয়ে দেন, বাদ দিয়ে বাকিগুলো লেখেন। আপনি কি 10-এর মধ্যে 10 পাইতে চান? 10-এর মধ্যে 10, ওই যে বেটা খাতা লিখবে হেও পাইতো না, ঠিক আছে? আপনি 10-এর মধ্যে 6 পান না, 6 বাদ দিলাম। আপনি 10-এর মধ্যে 5 পান না, 50% নাম্বার। বুঝা গেছে? কিন্তু আপনি যদি এই শব্দটার কি জানি একটা সিনোনিমস আছে, সিনোনিমস আনার দরকার নেই, আপনার মাথায় যেটা আইবে আপনি সেই ওয়ার্ডটা লিখবেন। পরীক্ষার হলে দয়া করে রিকোয়েস্ট, ভালো ওয়ার্ড, সুন্দর ওয়ার্ড দরকার নেই, খোঁজার দরকার নেই। বানান ভুল হইতে পারে, এটা তো মনে হয় সেন্টেন্স ভুল করতেছি, টেন্সে আমার ভুল হইতেছে, টু হবে, প্রিপোজিশন ঠিক আছে কিনা। বিশ্বাস করেন ভাই, এগুলা করতে গেলে আপনি ট্রান্সলেশন করতে পারবেন না। আপনার লেখা দরকার, আপনি লিখতে থাকবেন। আপনার টেন্স ভুল হইলে হোক, ভার্বের পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, আপনি যা পারেন আপনি লেখেন না ভাই, পড়বে তো হেবেড়া, আপনি তার পড়বেন না। আপনি, আপনার বন্ধু হচ্ছে সাদা খাতা দিয়ে আসবে, আর আপনি যাই পারেন লেখছেন 3 লাইন, 4 লাইন বা 4 লাইন আপনি লেখছেন, হে সাদা খাতায় পাবে 0, আপনি 4 লাইনে 2 নাম্বার পান না ভাই, 2 আগায় গেলেন। চাকরি একের জন্য হয় না। বোঝা গেছে? আমি যে স্যারের কাছে ইংরেজি পড়তাম, সে একটা কথা বলতো যে, মানে যে দেশে পোলাপান লিখতে পারে না,
সেই দেশে লিখতে পারলে নম্বর পাবা। মানে একজন খাতা দিতেছে 0 সাদা, আর আপনি লিখতেছেন, তাহলে আপনি এখানে তার থেকে আগে আছেন। আপনার টেন্স ঠিক হলো কিনা, আপনার বানান ঠিক হলো। আমার অনেক বানান ভুল হয়, কিন্তু আমার চাকরিকে একটা আটকায় আছে বলেন। স্যারে কি আমার প্রত্যেকটা বানান খুঁজে খুঁজে দেখবে? এত সময় তার আছে? হে দেখবো, ধরেন যে নিউজ দেখতেছে, ইরাক আর হচ্ছে ইসরায়েলের নিউজ দেখতেছে, চা খাইতেছে, বউর সাথে গল্প করতেছে, আর ধরেন যে ও মানে পৃথিবীটা দিন দিন নষ্ট হয়ে যাইতেছে, এই একটু চা খাইলো, আবার আপনার খাতা দেখতেছে। এইভাবে সে খাতা দেখবে, সে আপনার প্রত্যেকটা ওয়ার্ড সে কখনোই রিডিং করবে না। সো আপনি আপনার লেখা থামাবেন, আপনি লিখবেন। আপনার কি ভুল হইলো না হইলো এগুলা দেখার দরকার নেই। একটা নিয়ম মানবেন ট্রান্সলেশনের ক্ষেত্রে। তো আমি যখন নতুন নতুন ট্রান্সলেশন করা শুরু করি, তখন হচ্ছে আমি প্রচুর সমস্যা করতাম। কি সমস্যা দেখেন, আপনাদেরকে বলি, আমি আমার কথা বলি, ঠিক আছে? তাহলে আর যদি আপনাদের এখান থেকে কোনো অভিজ্ঞতা নিতে পারেন। ধরেন আমি একটা ট্রান্সলেশন করুন, আমি হচ্ছে এই লাইনের অর্থ পারি, এই লাইনের অর্থ পারি, আবার এই লাইনের অর্থটা পারি না। ধরেন এইটাও আমি পারি না, কিন্তু এইটার অর্থ আমি পারি। এখন আমি কি করতাম, আর একটা, এখানে আমি সুন্দর সুন্দর শব্দ খুঁজতাম। কি লেখা? সুন্দর সুন্দর শব্দ খুঁজতাম। অনেক নম্বর বেশি দেবে। এত সুন্দর আপনার দরকার নাই, আপনি কি এত সুন্দর দরকার নাই, আপনার চাকরি দরকার। আবার বড় বড় বাক্য, এইসব গ্যারান্টি বাদ দেন। আপনার পরীক্ষা হলে ওই সময় সুন্দর সুন্দর বান্দর শব্দ আইলে ও বান্দর শব্দ লিখে দেবেন, সময় পাবেন না। ঠিক আছে? বড় বড় বাক্য দরকার না, ছোট ছোট বাক্য লেখেন, কোনো অসুবিধা নেই। 10টা সেন্টেন্সের জায়গায় 2টার অর্থ পারেন না, 8টা লেখেন, 7টা লেখেন। ছাইরাইছেন না, বসে থাকেন না। একটা শব্দের অর্থ পারেন না, বাদ দেন গুড়ার ডিমের শব্দ, পাশের বাকিগুলো লেখেন। বোঝা গেছে? তো আমি এরকম করতাম যে সুন্দর সুন্দর শব্দ খুঁজতাম, বড় বড় বাক্য খুঁজতাম। পরে আমার এক পূবালী ব্যাংকের এক কলিগের সাথে আমি আলোচনা করলাম যে ভাই, এই ভাই যে হচ্ছে যে হ্যাঁ, তো ভাই আমি তো এরকম আটকায় যাই, ঠিক আছে? তো সে আমাকে একটা সিস্টেম শিখাই দিল, সেটা হচ্ছে কলম না থামানো নীতি। দেখেন, 2017 সালে তার সাথে আমি চাকরি করছি, একসাথে জয়েন করছি। তার কথা আমি আজকে 2025 সালে, মানে প্রায় 7 বছর পরে তার কথা আমি আপনাদেরকে বলতেছি। কারণ কি? কারণ ওই ফর্মুলাটা আমাকে মারাত্মক ভাবে হেল্প করছে। এবং আপনার আগে যারা পড়ছেন, আমার ভাই বোন আছেন, এরাও চাকরি বাকরি পাইরা পরীক্ষার হল থেকে কয়, স্যার আপনার ওই ট্রিক্সটা খুব কাজে দিচ্ছে। সেটা হচ্ছে কি? কলম না থামানো নীতি। এটার মানেটা কি? এর মানে হচ্ছে আপনি একটা ওয়ার্ড এর অর্থ পারেন না, আপনি একটা সেন্টেন্স এর অর্থ পারেন না, সেটা নিয়ে আপনি বসে থাকবেন না। আপনি নেক্সট ওয়ার্ড লিখে ফেলবেন, আপনি নেক্সট সেন্টেন্সে চলে যাবেন। আপনি একটা ওয়ার্ডের সুন্দর সুন্দর কি জানি নাম, সুন্দর সিনোনিমস পাচ্ছেন না, আপনার সুন্দর দরকার নাই, আপনি বান্দর একটা ওয়ার্ড লিখে দিলেন, মাথায় সামনে যেটা আসবে ওই শব্দটা লিখে দিলেন। বিউটিফুল, গুড, চার্মিং, হ্যাঁ, যেটা আসে একটা লিখে দিলেন, সবগুলোর অর্থ সুন্দর। আপনার ওখানে অত দরকার নাই। মানে আপনার কলম থামানো যাবে না। সময় 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা সময়। নম্বর 200। জাস্ট এটা মাথায় রাখবেন। আপনি একটা ওয়ার্ড পারেন না, একটা সেন্টেন্স পারবেন না, এই জন্য আপনার এটা জানি কি এইসব করা যাবে না। হ্যাঁ, যেটা পারেন সেটাই। কাছাকাছি শব্দ লিখে দেবেন। কি শব্দ? কাছাকাছি শব্দ লিখবেন। কাছাকাছি শব্দ লিখে দেবেন, ঠিক আছে? কাছাকাছি শব্দ লিখবেন। যেসব পণ্ডিত
সুন্দর সুন্দর শব্দ খুঁজতে যায়, বড় বড় সেন্টেন্স বানাইতে যায়, শব্দ খুঁজে পায় না, সেন্টেন্সও ভাঙে চুলে পড়ে যায়, বড় শব্দ বানাইতে, বড় সেন্টেন্স বানাইতে যায়, সুন্দর শব্দ বানাইতে যায়, পরে কিছুই হয় না, পরীক্ষায় সব আনসার করতে পারে না, যা আনসার করে রিটেন ফেল। বুঝা গেছে? সো সুন্দর শব্দ দরকার নাই, বড় বাক্য দরকার নেই, পচা পচা শব্দ দিয়া যেটা মাথায় আসবে ওইটা এটা আপনি মাইরে দিবেন আর কি। সেন্টেন্স গোনার দরকার নেই, 10টার জায়গায় 2টার অর্থ পারে না, গোড়াটে বাদ দেন, পারলে আগে পরের সেন্টেন্সের সাথে মিল রেখা একটা লিখে দিবেন, আবিধানিক বা অর্থ যে মানে আনুমানিক, নাহলে বাদই দিয়ে দিলেন, সমস্যা কি? আপনি কি 10 10 পাবেন? আপনি 10 6 পান। 10 6 মানে কত? 60% নাম্বার। 60% নাম্বার মানে কত? 120 আউট অফ 200। 120 পাইলে আপনি ফার্স্ট মেরিট লিস্টে চাকরি পাবেন। আপনি হিসাব রাখবেন, আপনি যদি 6 পান 10-এ, তাহলে আপনি ফার্স্ট মেরিট লিস্টে চাকরি পাবেন ভাই, ফার্স্ট মেরিট লিস্টে চাকরি পাবেন। 10-এ 6 মানে 120 পাবেন 200-তে। কম না, অনেক। ঠিক আছে? সো জাস্ট হচ্ছে আপনাদেরকে আমি বললাম যে এই বিষয়গুলো, এই ইয়াগুলা আপনি যদি ফলো করেন, আমার মনে হয় যে আপনি অবশ্যই ভালো করবেন। ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে, এটা আবার ইংরেজি স্যারদের সাথে শেয়ার করার দরকার নাই। ঠিক আছে? এটা আমি আপনাদের অনেক কিছু আজকে আমি বললাম, এটা হচ্ছে আমি ছাত্র হিসাবে আপনাদের বলছি, গতানুগতিক ইংরেজি মাস্টার হিসাবে আপনাদেরকে আমি বলিনি। হ্যাঁ, তাইলে আপনাকে আমি বলতাম এটার অনুপাত এটা, এটার অনুপাত এটা না, আমি কিন্তু এই লাইনে যাই নাই। আমি ছাত্র, আপনাদের যে সমস্যাগুলো হয়, শব্দের অর্থ পারেন না, সেন্টেন্সের অর্থ পারেন না, একটা পারলে আর একটা পারেন না, ওই অবস্থান থেকে আমি আপনাদের সমস্যাটা সমাধান দিচ্ছি, কারণ আমি এই সমস্যাগুলো ফেস করে আসছি। সো ওই অনুপাতে আপনি যদি এই টেকনিক্স গুলো ফলো করেন, আপনি অবশ্যই ভালো করবেন। ঠিক আছে? আর এগুলা জাস্ট হচ্ছে আমি আজকে যেহেতু পরীক্ষা অনেক ভাই বোনের, হ্যাঁ, বোম মারলেও থামান যাবে না। ঠিক আছে? হ্যাঁ, আর এগুলোর উপর ক্লাস পাবেন। আমি আপনাদের বলছি না যে স্যার তো ক্লাস নিচ্ছেনি, আমি আপনাদের কিছু এই যে যেমন আজকে আমি সামারি জাস্ট বললাম আপনি লিখবেন, কিন্তু কোনো সামারি করাইতে পারিনি। আমি স্যারও নিবেন, আমি আপনাদের সামারি মানে আমি আমার মতো করে পড়াবো আর কি, দেখাই দেবো যে সামারি আপনি লিখবেন, ওখানে 10 লাইন আছে, আমি এত লাইন না, আপনি আপনার মতো লিখবেন। জাস্ট আমি আপনাদের কথা বলি, আপনার একটা চাকরি দরকার, আপনি ইংরেজির মাস্টার হবেন না, এটা মাথায় রাখবেন যে আমার একটা চাকরি দরকার। আমার বন্ধু যেখানে সাইরা চলে আসবে, সেখানে আমি খাতা ভরে আসবো। আমার বন্ধু যখন সুন্দর সুন্দর ওয়ার্ড খুঁজতে গিয়া বানান ভুল হবে এই ভয়ে, সেন্টেন্স ভুল হবে, টেন্স ভুল হবে এই ভয়ে বসে বসে থাকবে, 20-30 নাম্বার সাইরা চলে আসবে, আমি সেখানে খাতা ভরে চলে আসবো ফুল 200 নাম্বার আছে। আপনি রিটেন টিকবেন, আপনার বন্ধু রিটেন টিকবে না যদি আপনি এটা ফলো, এগুলোর উপর ক্লাস পাবেন। ঠিক আছে? জাস্ট আমি এগুলো বললাম যে আপনারা যারা বাসায় অলরেডি পড়তেছেন, এই টেকনিকগুলো অ্যাপ্লাই করেন আর কি। ঠিক আছে? তো আজকে আর সময় করব না। আচ্ছা, শোনেন, সেদিন আমার একজন মেসেজ দিছে, সে আমার ইউনিভার্সিটির আপনাদের, আমার মাঝে মাঝে খুব ভালো লাগে। দেখেন, আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি আমি। হ্যাঁ, মানে আমার ইউনিভার্সিটির যারা, দেখেন, যারা আমার ছোটরা তো অনেকেই পড়ে আমার কাছে, এটা আমার বলার কিছু নাই, জুনিয়ররা অনেকে আমার কাছে পড়ে। মজার বিষয় হচ্ছে আমার ব্যাচমেটরাও আমার কাছে পড়ছে, আমার ক্লাসমেট এবং আরো মজার বিষয় হচ্ছে সে আমার কাছে টাকা দিয়ে পড়ছে, কারণ ওরা আমি বলছি যে তোরা আমি ফ্রি পড়াইলে তুই গুরুত্ব দিবি না, সে আমার কাছে টাকা দিয়ে পড়ছে। আরো মজার বিষয় হচ্ছে আমার সিনিয়ররাও আমার কাছে পড়ছে, সিনিয়র মানে আমার জুনিয়র, সিনিয়র, ক্লাসমেট সবাই আমার কাছে পড়ছে। এটা মানে বেশি ভালো লাগে আমার, বুঝছেন? হ্যাঁ, সো হচ্ছে যে স্যার টি শার্টটা কি
ফেব্রি লাইফের ফেব না, এটা হচ্ছে যে ওয়েস্টিন নাকি নাম আছে, আমি আজিজ সুপার মার্কেট থেকে কিনছিলাম। এটা নতুন না, এটার বয়স মোটামুটি 3 ইয়ার প্লাস। এটা নতুন টি শার্ট না ভাই, এটা পুরান টি শার্ট, মোটামুটি 3 ইয়ার প্লাস এটা রেস, কিন্তু মানে দেখ এখনো যথেষ্ট ভালো। আজিজ সুপার মার্কেটের পোশাকগুলো আসলে ভালো, আসলে স্ট্যান্ডার্ড আর কি। ঠিক আছে, তো যাই হোক, আপনারা এই টিপস গুলো ফলো করেন, হ্যাঁ। আর আমি এরকম আরো অনেক ক্লাস নেব, যে সামারি তো খালি বলছি আপনি লিখবেন, আমি ক্লাস নিয়ে আপনাদের দেখাবো যে এই সামারি আপনি এতটুকু লিখবেন, এর ক্লাস নেব। ঠিক আছে, তো সবাই আজকে ভালো থাকেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে বিদায় নিতেছি, হ্যাঁ। আর সবার জন্য শুভকামনা থাকলো, হ্যাঁ। আসসালামু আলাইকুম।